আজকের এই বিশ্লেষণে আমরা ডুব দিতে যাচ্ছি বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি আহমদ ছোফার ওঙ্কারের গভীরে। সত্যি বলতে কি, এই বইটি কিন্তু কেবল একটি পরিবারের ক্ষয়ে যাওয়া সাদামাটা গল্প নয়, এটি মূলত একটি জাতির বাকরুদ্ধ অবস্থা থেকে গর্জে ওঠার এক অসাধারণ, গায়ে কাটা দেওয়া আখ্যান। একজন সাহিত্য সমালোচকের দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারব কিভাবে লেখক অত্যন্ত সুনিপুণভাবে ব্যক্তিগত স্তরের একটি ট্র্যাজেডিকে সরাসরি জাতীয় ইতিহাসের সাথে মিলিয়ে দিয়েছেন। চলুন এই অসামান্য উপন্যাসের পরতে পরতে লুকিয়ে থাকা রূপকগুলোকে আজ আমরা একসাথে উন্মোচন করি। ঠিক আছে, চলুন গভীরে প্রবেশ করি। আমাদের আজকের বিশ্লেষণের রূপরেখায় থাকছে 5টি বিষয়। 1. ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক অতীত। 2. সামাজিক পরিবর্তনের মাঝে বিশ্বাস। 3. প্রধান চরিত্রের অন্তর্দ্বন্দ্ব। 4. ওঙ্কার রূপকের ব্যাখ্যা এবং 5. জাতীয় চেতনার জাগরণ। আমাদের প্রথম অধ্যায়, ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক অতীত, অতীত যুগের এক ধ্বংসাবশেষ। গল্পের শুরুতেই আমরা পরিচিত হব বর্ণনাকারীর বাবার সাথে। এই চরিত্রটিকে আসলে কোনো ব্যক্তিবিশেষ ভাবলে ভুল হবে। তিনি হলেন তৎকালীন পূর্ব বাংলার ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক বা তালুকদারি প্রথার এক জীবন্ত ধ্বংসাবশেষ। তার অহংকার আছে, বংশমর্যাদার তেজ আছে, কিন্তু দাপট ধরে রাখার কোনো বাস্তব ক্ষমতাই আর অবশিষ্ট নেই। লেখকের এই চমৎকার উপমাটি খেয়াল করুন। পুরনো মডেলের গাড়ির এই উপমাটি একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেয় যে বাবা তার যুগের কাছে কতটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। সমাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু তিনি অতীত গৌরবের এমন এক গোলক ধাঁধায় আটকে আছেন যে বর্তমান বাস্তবতায় তিনি ক্রমাগত হোঁচট খাচ্ছেন। এখন প্রশ্ন হল, এই বাস্তবতা থেকে তিনি কিভাবে পালান? তার এই ম্লান হয়ে আসা আত্মপরিচয় সম্পূর্ণভাবে নোঙর করে থাকে একটি প্রাচীন ফার্সি হরফে লেখা বংশপঞ্জি বা সাজরার ওপর। বাইরের পৃথিবীতে তিনি যখনই কোণঠাসা হয়ে পড়েন, তখনই তিনি এই পুরনো কীটদষ্ট তুলোর কাগজটির উপর সস্নেহে আঙুর বুলিয়ে আত্মতৃপ্তি খোঁজেন। এটি বলতে পারেন তার এক ধরনের মনস্তাত্ত্বিক আশ্রয়, যেখানে তিনি নিজেকে বোঝান যে বাস্তব দুনিয়ায় নিঃস্ব হলেও ঐতিহ্যের দিক থেকে তিনি এখনও সেই মহান পূর্বপুরুষদেরই একজন। এই পারিবারিক পতনের সমান্তরালে লেখক অত্যন্ত সচেতনভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঐতিহাসিক প্রেক্ষাপটটি তুলে ধরেছেন। ১৯৫০-এর দশকে যুক্তফ্রন্ট সরকারের জমিদারি ও তালুকদারি প্রথা বিলোপের আইন বর্ণনাকারীর বাবার অহংকারে এক চূড়ান্ত আঘাত হানে। এরপর ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন এবং ৬০-এর দশকের গণ আন্দোলন, এই পুরো রাজনৈতিক ডামাডোলের মাঝেই রচিত হয়েছে বাবার ব্যক্তিগত এস্টেটের পতন এবং এক নতুন উঠতি ধূর্ত শ্রেণীর উত্থান। আর এই পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় এই ২৫০০ টাকা জরিমানার অঙ্কটি। অহংকার এবং আক্রোশের বশবর্তী হয়ে বাবা একটি মিথ্যা খুনের মামলা দায়ের করে বসেন। কিন্তু আবু নসর মুক্তারের মতো ধূর্ত আইনজীবীর কুটসালে বাবা নিজেই সেই মামলায় হেরে যান এবং এই বিশাল অঙ্কের জরিমানা দিতে বাধ্য হন। এই একটি ঘটনায় তাকে মানসিকভাবে পঙ্গু এবং আর্থিকভাবে সম্পূর্ণ দেউলিয়া করে দেয়। পুরনো মূল্যবোধ যেন পুরোপুরি হেরে যায় নতুন যুগের চতুরতার কাছে। দ্বিতীয় অধ্যায়, সামাজিক পরিবর্তনের মাঝে বিশ্বাস, মর্যাদা হারানোর সাথে লড়াই। আর এই বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে তৎকালীন সমাজ বাস্তবতাকে। বাইরের দুনিয়ায় যখন সব হারাচ্ছেন, তখন মর্যাদা হারানোর ধাক্কা সামলাতে পিতা অন্তর্মুখী পশ্চাৎপদসরণ বেছে নেন। একদিকে পিতা তার বংশগৌরব এবং জায়নামাজের সৃষ্টিকর্তার কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে নিজের অসহায়ত্ব কাটানোর চেষ্টা করছেন, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাইরের বহির্মুখী বাস্তবতা, যেখানে সমাজ দ্রুত পাল্টাচ্ছে, আইনি ব্যবস্থা বদলে যাচ্ছে এবং আবু নসর মোক্তারের মতো মধ্যসত্যভোগী মানুষরা অত্যন্ত নিষ্ঠুরভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসছে। পিতার এই আধ্যাত্মিক নিশ্চলতা বাইরের ওই আগ্রাসী রাজনৈতিক অস্থিরতার সামনে বড়ই বেমানান। তৃতীয় অধ্যায়, প্রধান চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, পর্যবেক্ষকের পক্ষাঘাত। পিতার দিক থেকে এবার আমরা দৃষ্টি ফেরাব উপন্যাসের প্রধান চরিত্র অর্থাৎ বর্ণনাকারীর দিকে। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে তার নীরবতা এবং নিষ্ক্রিয়তা একেবারে গুরুত্বপূর্ণ। তার ভেতরে কাজ করে এক তীব্র অপরাধবোধ এবং চরম অসহায়ত্ব। বাবার ঋণের দায়ে বাধ্য হয়ে সে আবু নসর মুক্তারের বোবা মেয়েটিকে বিয়ে করে।
তার ভেতরে একজন কথা বলতে পারা মানুষের সঙ্গ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সে প্রতিবাদ করতে পারে না। তার এই নিষ্ক্রিয়তা আসলে তৎকালীন রাজনৈতিক ডামাডোলের মুখে দাঁড়িয়ে থাকা সেই নীরব, পক্ষাঘাতগ্রস্ত বুদ্ধিজীবী শ্রেণীরই প্রতীক, যারা অন্যায় দেখছে কিন্তু প্রতিকার করার কোনো ক্ষমতা রাখে না। চরিত্রের এই স্বীকারোক্তিটি লক্ষ্য করুন, কতটা অসহায় শোনাচ্ছে, তাই না? এই উচ্চারণই প্রমাণ করে যে সে শুধু তার পরিবারের ধ্বংসেরই একজন নীরব দর্শক নয়, বরং বৃহত্তর অর্থে সে তার দেশের সামরিক নিপীড়নের সামনেও একজন শক্তিহীন পর্যবেক্ষক মাত্র। সে সব বোঝে কিন্তু কিছুই করতে পারে না। চতুর্থ অধ্যায়, ওঙ্কার রূপকের ব্যাখ্যা, ধ্বনির আদি উৎস। এইবার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল সেই কেন্দ্রীয় রূপকটি, যার উপর ভিত্তি করে উপন্যাসের নামকরণ করা হয়েছে ওঙ্কার। আভিধানিক এবং পৌরাণিক অর্থে ওঙ্কার হল আদি ধ্বনি, সকল ধ্বনির মূল। হিন্দু পুরাণ মতে এটি এক প্রগাঢ় সামষ্টিক শক্তির প্রতীক। ভাবলে অবাক হতে হয়, লেখক এই মহাজাগতিক রূপকটিকে অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছেন একটি বোবা মেয়ের বাকশক্তি ফিরে পাওয়ার মরিয়া সংগ্রামের প্রেক্ষাপটে। একটু কল্পনা করার চেষ্টা করুন দৃশ্যটি। বোবা স্ত্রী যখন তার ননদের হারমোনিয়ামের সুরের সাথে গলা মিলিয়ে গাওয়ার আপ্রাণ চেষ্টা করে, তখন তার শরীর যেন তার নিজেরই বাক্রুদ্ধতার বিরুদ্ধে বিদ্রোহ করে ওঠে। তার গলা থেকে বেরিয়ে আসে অবিন্যস্ত, কাঁচা এক গো গো আওয়াজ। তার শরীরের প্রতিটি অনুপরমাণু যেন কথা বলার জন্য তীব্র যন্ত্রণায় ছটপট করতে থাকে। এটি কিন্তু কোনো সাধারণ শব্দ নয়, এটি তার ভেতরের অবদমিত প্রাণের এক আদিম স্ফুরণ, যা একটি নতুন ভাষার জন্ম দেয়ার যন্ত্রণার সমতুল্য। পঞ্চম অধ্যায়, জাতীয় চেতনার জাগরণ, প্রতিরোধের চূড়ান্ত মুহূর্ত। পারিবারিক গণ্ডির ভেতরের এই লড়াই এবার গিয়ে মিশবে একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে। বাইরের পরিবেশ কিভাবে একটি অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তার দুর্দান্ত নিদর্শন আমরা এখানে দেখতে পাই। সামরিক শাসনের তীব্র নিপীড়নের বিরুদ্ধে যখন রাস্তায় রাস্তায় জনতার ঢল নামে, স্লোগানের শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে, তখন সেই বোবা মেয়েটি আর ঘরে স্থির থাকতে পারে না। বাইরের ওই গণমিছিলের শব্দের সাথে তার ভেতরের বোবা কণ্ঠস্বরের এক অদ্ভুত অনুরণন সৃষ্টি হয়। মিছিলের গর্জন যেন তার বাকযন্ত্রে এক অজানা শক্তির সঞ্চার করে। চলুন দেখি কিভাবে এটি গড়ে ওঠে একটি অসাধারণ প্রতিরোধ হিসেবে। লেখক বর্ণনা করছেন, মেয়েটি সমস্ত চেতনা জনারণ্যে আর শব্দারণ্যে কামানের গোলার মতো ছুঁড়ে মারে। জানালার শিক আঁকড়ে ধরে সে যখন মিছিলের স্লোগানের সাথে গলা মেলাতে যায়, তখন তার সে প্রাণপণ গোগো আওয়াজ আর নিছক ব্যক্তিগত আক্ষেপ থাকে না, তা হয়ে ওঠে সকল বঞ্চনার বিরুদ্ধে এক চূড়ান্ত বিস্ফোরক ধিক্কার। আহমদ জোফার ঠিক এখানেই তার রূপকটিকে পূর্ণতা দিয়েছেন। একদিকে জানালার শিক আঁকড়ে ধরা সেই স্তব্ধ ব্যক্তি, যার ভেতর থেকে বেরিয়ে আসছে এক উন্মত্ত আদিম শব্দ, আর ঠিক অন্যদিকে সেই নিপীড়িত জাতি, যারা দীর্ঘ সামরিক শাসনের নীরবতা ভেঙে রাজপথে নেমেছে। বোবা স্ত্রীর সেই কাঁচা যন্ত্রণাদায়ক ওঙ্কার আসলে প্রত্যক্ষভাবে জন্ম নিতে যাওয়া বাঙালি জাতীয় চেতনারই এক অমোঘ প্রতীক। দুটোর মাঝে কোনো পার্থক্যই আর থাকে না। পুরো বিশ্লেষণটি শেষে আমাদের মনে একটি গভীর চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। সত্যি বলুন তো, একজন বাকরুদ্ধ মানুষের এই আদি মার্তনাদ বা ওঙ্কার কি শেষ পর্যন্ত একটি নিপীড়িত জাতির জেগে ওঠারই প্রতিধ্বনি নয়? এই একটিমাত্র প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে আহমদ সোফার কলমের চূড়ান্ত সার্থকতা, যেখানে ব্যক্তি আর জাতি, ব্যক্তিগত অসহায়ত্ব আর জাতীয় ইতিহাস একদম এক বিন্দুতে এসে মিলে যায়। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে, তবে এই শক্তিশালী রূপকটি নিশ্চিতভাবে আপনাদের চিন্তার জগতে অনুরণিত হতে থাকবে বহুকাল।